চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা সোহেল তৌফিকের কাছে। সোহেল ভাই, আবার আপনার কাছে ফিরে এলাম এবং শুরুতে যেটা বলছিলাম যে কারাগার দিয়ে আপনার শুরু হয়েছিল, সেই কারাগারের টুকি চরিত্র, এবং তারপরে বলা যায় একটা ছোটখাটো গ্যাপ, এবং সামনে আপনার আরো একটি সিনেমা আসতে যাচ্ছে যার নাম উড়াল। উড়াল নিয়ে একটু জানতে চাই, উড়ালের গল্পটা কি নিয়ে, নির্মাতার নাম, এবং সেই সাথে কবে প্রচারের সম্ভাবনা আছে সিনেমাটি? তিন বন্ধুর সম্পর্কের টানাপোড়েনের গল্প। আর সিনেমার ডিরেক্টর হচ্ছে জোবাইদুর রহমান। ওনার এটা প্রথম সিনেমা, আমার এটা দ্বিতীয় সিনেমা। এর আগে আমি একটা সিনেমা করেছিলাম, ওটা এখনও রিলিজ হয়নি, এটাও হয়নি। তো এই গল্পটা মূলত একটা গ্রামের পলিটিক্যাল জায়গা থেকে গল্পটাকে বলার চেষ্টা করা হয়েছে। মূলত তিন বন্ধু কিভাবে তাদের সম্পর্কটা হয়, কিভাবে তারা এক জায়গা থেকে ধীরে ধীরে বড় হয়, এবং তাদের সম্পর্কে কিভাবে বিভেদটা সৃষ্টি হয়, এটাই মূলত গল্পর মূল বিষয়বস্তু। তিন বন্ধুর গল্প, সবারই জীবনে বন্ধু থাকে, এবং বন্ধুর গল্পগুলো বোধহয় সব থেকে বেশি আমাদের হৃদয়ের কাছাকাছি থাকে, এবং সেই রকম একটি গল্পে আপনার সুযোগ পাওয়া হলো। এটা আসলে কিভাবে সম্ভব হয়েছিল, মানে সুযোগটা এসেছিল কিভাবে? আমি প্রথম যে সিনেমাটা করেছিলাম এটা হচ্ছে কাটা। এটা পরিচালনা ছিলেন টোকন ঠাকুর, শহীদুল জহিরের গল্প। যেহেতু এটা সরকারি অনুদানের সিনেমা, এটা 14 সালের সরকারি অনুদানের সিনেমা ছিল। আমি এটার সাথে ইনভলভ হই 2018 সালে। আমি তখন 3rd ইয়ারে পড়ি, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম। রাজশাহী থেকে ঢাকায় এসে অডিশন দেওয়া, গ্রুমিং করা, এবং এটার ফাইনালি শ্যুট শেষ হয় 20 সালের দিকে। প্রায় 2 বছরের মতো গ্যাপ দিয়ে শুটিং করা হয়েছিল। ওটা এখনো রিলিজ হয়নি। তো ওটা কাজ শেষ করে আমি তো এর মধ্যে অন্য বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত হয়ে গেলাম। তারপরে একটা সুযোগ আসলো যে হঠাৎ করেই জোবাইদুর রহমান উনি আমাকে ফেসবুকে নক দিলেন যে আপনি তো অভিনয় করেন না, আসেন আপনার সঙ্গে একবার দেখা করি, কথা বলি। তো এমনিতে কথা বললাম। তো উনি কথা বলে বললো যে আমি একটা সিনেমা করতে যাচ্ছি। সিনেমাটা হচ্ছে একটা গ্রামের গল্প, তিন বন্ধুর গল্প, বন্ধুত্বের গল্প। তা আমাকে উনি গল্পটা শোনালেন। গল্প শোনার পর আমার বেশ ভালো লাগলো, এবং গল্পটা আমার এতই ভালো লাগলো যে আমি দ্বিতীয়বার ভাবতে চাইনি যে এটা আমি করবো না, কিংবা অন্য কিছু ভাবার অপশনই খুঁজিনি আসলে। তারপর থেকেই হচ্ছে ওইটাতে অনেক দিন আমরা গ্রুমিং করেছি একসাথে, সব আর্টিস্ট মিলে রিহার্সেল করেছি। ফাইনালি 6-7 মাসের পরে আমরা শুটিংয়ে যাই। অনুদানের সিনেমাগুলোতে আসলে একটা দীর্ঘ সময়ের গ্যাপ থাকে, অনেক সময় আসলে সিনেমাগুলো আটকে থাকে, রিলিজের অনেক জটিলতা থাকে। তো সবকিছু ছাপিয়ে আবারও একটি সিনেমা আপনার রিলিজ হতে যাচ্ছে। প্রথম সিনেমা হবার কথা ছিল যেটি, সেটি না হয়ে উড়াল আপনার প্রথম সিনেমা হয়ে আসছে দর্শকের সামনে। এখন আসলে আমি জানি না কোনটা আগে রিলিজ হবে। আমি ওইটা আগে শ্যুট করেছি, কাটা, এটা পরে শ্যুট করেছি। কোনটা আগে রিলিজ হবে আমি এটা জানি না, হয়তো কাটাটাই আগে রিলিজ হয়ে যেতে পারে। ওটারও শুটিং শেষ, ডাবিং শেষ, মিউজিক টিউজিক হয়তো শেষ। এটারও শুটিং শেষ, ডাবিং শেষ, মিউজিকের কাজ এখনো চলছে। হয়তো যেহেতু বন্ধুত্বের গল্প, ডিরেক্টর মেবি চাইবেন কোনো বন্ধু দিবসে এটাকে রিলিজ করতে। এটা আমি জানি না, আমার ধারণা থেকে। কোন মাধ্যমে যেতে পারে সিনেমা দুটি? এটা মূলত বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে পাঠানোর প্রথম প্রচেষ্টা থাকবে। যদি ফেস্টিভ্যালে ভালো কোনো রেসপন্স পায়, তারপরে হয়তো সিনেমা হলে রিলিজ করবে। বাংলাদেশে যখন ওটিটি প্ল্যাটফর্ম আলোচনায় আসে, মানে যাত্রা শুরু করে, সেই সময় বেশ কয়েকটি কন্টেন্ট দর্শকের হৃদয়ের কাছাকাছি পৌঁছাতে পারে। তার মধ্যে অন্যতম ছিল শিহাব শাহীনের মায়া শালিক। এবার একটু মায়া শালিকের গল্প শুনতে চাই। মায়া শালিক তো এমনিতেই অনেক পপুলার হয়েছে। শুরুতে এটা হয়তো এত ভালোভাবে প্রিমিয়ার করার ইচ্ছা ছিল না। যখন এটা খুব ভালো একটা প্রোডাকশন হিসেবে দাঁড়ালো, তখন ডিরেক্টর শিহাব শাহীন ভাই ভেবেছেন যে এটা একটা প্রিমিয়ার করা যেতে পারে। অপূর্ব ভাইও বলছিলেন যে শিহাব ভাই চলেন এটার প্রিমিয়ার করি। তো ওইখানে আমি মায়া শালিকের যে সাদিয়া আমান যে ক্যারেক্টারটা করতো, সাদিয়া আমানের ফিয়ান্সে ক্যারেক্টারটা করেছিলাম। তো এটার একটা মজার ঘটনা হচ্ছে যে আমি ওইটাতে শুটিং করেছিলাম 6 দিনের মতো। আমার একদিন শ্যুট ছিল ঢাকায়, আর বাকি 5 দিন শ্যুট হয়েছে চিটাগাঙে একটা বাংলো বাড়িতে। তো আমি প্রথম যেদিন ইয়াতে গেলাম, ঢাকাতে শ্যুট করতে গেলাম, এখানে আমার ইনডোর একটা সিন। সারাদিন থেকে আমি বসে আছি, সিন হচ্ছে না।
সন্ধ্যার পরে এর মধ্যে আমি রেডি হয়ে আছি, কস্টিউম টস্টিউম সব কিছু নিয়ে, সারাদিন থেকে রেডি, মেকআপ টেকআপ নিয়ে। তো রাতের দিকে শিহাব ভাই এসে বললেন যে তোমার শটটা এখানে করবো না, তোমার শট করবো চিটাগাঙে। আমি বললাম যে আমাদের তো ইনডোর শ্যুট এখানে করার কথা ছিল, সমস্যা নেই, আমরা ইনডোর ওখানে ম্যানেজ করে নেব। পরে সারাদিন বসে থাকার পর যখন শেষে শ্যুট হলো না আমার, তখন মন খারাপ হলো। তারপরেও একটা উদ্দীপনা কাজ করছিল যে শিহাব ভাইয়ের মতো পরিচালকের সাথে আমার প্রথম কাজ, এটা আসলে আমি অনেক সিরিয়াস ছিলাম কাজটা নিয়ে। ওখানে গিয়ে অপূর্ব ভাইয়ের সাথে আমার পরিচয়, ওনার সঙ্গে আমার প্রথম কাজ, সাদিয়া আমিনের সাথে প্রথম কাজ ওইটাই, তো আমার বেশ ভালো লাগছিল। তো ওইখানে ফিয়ান্সে ক্যারেক্টার করতে গিয়ে আমার মনে হলো যে আমি তো এই ধরনের ক্যারেক্টার এর আগে করিনি, কিংবা এত পশ লুকের একটা ক্যারেক্টার এর আগে আমার প্লে করা হয়নি, যেহেতু ক্যারেক্টারটা এসেছি বিদেশ থেকে। আমি এই ধরনের স্ট্যাটাস আমি কখনো ছিলাম না, কিংবা কখনো ওই ধরনের স্ট্যাটাসে আমি কখনো পরিচিতই না। অভিনয়ের ব্যাপারটা কিন্তু এমনই, যেটা আপনি পরিচিত না সেখানেই আপনাকে খেলতে হবে। সেইখানে গিয়ে যখন আমাকে ক্যারেক্টার প্লে করতে চাই, আমি মোটামুটি ভাবছিলাম কিভাবে এটা প্লে করব, বুঝতে পারছিলাম না। ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে কি করা যায়, তো উনি আমাকে দেখিয়ে দিলেন যে এইভাবে করা যেতে পারে। আমিও কয়েকবার ট্রাই করলাম যে ভাই এইভাবে করি ওভাবে করি, ফাইনালি একটা জায়গায় গিয়ে লক হলো, পরে ওইটাই প্লে করি। উড়ালের গল্প এবং তিন বন্ধু হিসেবে পর্দায় যাদেরকে দেখেছি, বাস্তবে আপনাদের ভালো একটা বন্ধুত্ব ছিল, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমরা শ্যুট করতে গিয়ে সেটা হয়ে গেছে। আসলে আগে আমাদের ঠিক ওইভাবে পরিচয় ছিল না, এই সিনেমাটা করতে গিয়ে আমাদের একটা ভালো বন্ধুত্ব হয়েছে। তিন বন্ধুর বান্ধবী কারা ছিলেন, কতজন ছিলেন? না, গল্পে আসলে এইভাবে তেমন কোনো বান্ধবী নেই। আমি যদি আমার ক্যারেক্টারটা একটু বলি, যে আমি ছিলাম মহাজন যে থাকে, মহাজনের একটা গদিঘর আছে, সেই গদিঘরের আমি গদিঘরের লোক থাকে না, যে বিভিন্ন দোকানে যে তাদের মালামাল সাপ্লাই দেওয়া হতো, সেই সাপ্লাইয়ের টাকা তুলি আমি। তো ওই গদিঘরের যে মালিক, সেই মালিকের বাড়িতেই আমি থাকি। সেই মালিকের মেয়ের সাথে আমার প্রেম, একসময় তাকে নিয়ে আমি পালিয়ে যাই, এই ধরনের গল্প আসলে। তাছাড়া মেয়ে সংক্রান্ত তিন বন্ধুর মধ্যে তেমন কোনো ঘটনা নাই, তিন বন্ধুত্বেরই গল্প আসলে। জীবনে প্রথম সিনেমা, প্রথম ওয়েব ফিল্ম, অনেক কিছুই প্রথম হিসেবে আসছে। অভিনয় জীবনটা কেমন উপভোগ করছেন? আমি বেশ উপভোগ করছি এই অর্থে যে আমি যখন প্রথম মঞ্চে দাঁড়াই, আমি তো কিছু পারছিলাম না স্বাভাবিকভাবেই, আগে কখনো করিনি। তো থার্ড ইয়ারে ওঠার পরে আমার মনে হলো যে না, আমি অভিনয়টা করতে পারি। তার আগ পর্যন্ত মনে হয় নাই, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার করছিলাম, কারণ আমাদের ডিপার্টমেন্টে এই ধরনের কাজ করতে হয়। টিচারদের প্রোডাকশন থেকে শুরু করে বড় ভাইদের প্রোডাকশন, থার্ড ইয়ারের প্রোডাকশন, মাস্টার্সের প্রোডাকশন, সারা বছরই বিভিন্ন ধরনের প্রোডাকশনের সাথে অ্যাঙ্গস থাকতেই হয়। কোনো সময় মনে হতো যে কেন অভিনয় করছি, ভালো লাগছে না। কিন্তু হঠাৎ করে থার্ড ইয়ারে এসে আমি একটা চরিত্র, থার্ড ইয়ার না, সেকেন্ড ইয়ারে এসে আমি একটা চরিত্র করলাম, যেটা হচ্ছে পারগেটরি নাটকের বাবা চরিত্র। এটা WB ইয়েটসের হাবিব জাকারি উল্লাসের ভাবানুবাদে একটা নাটক। এই চরিত্রটা করতে গিয়ে আমার মনে হলো যে মানে এই চরিত্রের যে জার্নিটা আমার ভালো লেগে যায়। এক কথায় বলতে গেলে এক চরিত্র থেকে আরেক চরিত্র হয়ে যাওয়ার যে জার্নি, যেটা থিয়েটারেই কেবল ওই প্রস্তুতিটা নেওয়া সম্ভব হয়, এখন হয়তো মিডিয়াতে ওইভাবে ট্রাই করা হয় না, কিংবা সময়ও পাওয়া যায় না। তো ওই চরিত্রের জার্নিটা আমার খুব ভালো লাগে। তারপর থেকে আমি ডিসিশন নেই যে আমি আসলে অভিনয় করব। অভিনয় তারপরে আমি বড় ভাইদের যত প্রোডাকশন হয়েছে, থিয়েটার থেকে শুরু করে টেলিভিশন নাটক থেকে শুরু করে, যেহেতু আমাদের ডিপার্টমেন্টের কোর্সও আছে, থার্ড ইয়ারে মিডিয়া নাটক জমা দিতে হয় পরীক্ষার স্বার্থে, মাস্টার্সে জমা দিতে হয়। তো সবাইকে আমি বলে রাখতাম যে আমাকে যাতে নেয়, আমার চর্চাটা যাতে হয়, যেহেতু আমি অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছি যে আমি অভিনয় করব। তো ফাইনালি আমি ঢাকায় এসে যখন অভিনয় করা শুরু করলাম, সবাই বলছিল যে কেন এই অনিশ্চিত জীবনটা বেছে নিতে হবে। অনেকে আমার কাছের মানুষ, আমার ফ্যামিলি থেকে, কারণ ফ্যামিলি সবাই চাইতো যে আমি যেন সরকারি চাকরি করি। যখন আমি ডিসিশন নিয়েছি যে আমি অভিনয় করব, তারপর থেকে আমি অন্য কোনো কিছু মাথায় নেওয়ার চেষ্টাও করি নাই, যে আমি শুধুমাত্র অভিনয়ই করব। সেই জায়গা থেকে যখন আমাকে কেউ বলে যে কেন অভিনয় করতে হবে, এটা অনিশ্চিত জীবন, কোনো দরকার নাই, অন্য কিছু করো, সরকারি চাকরি না করো, অন্য ব্যাংক ট্যাঙ্ক অন্য যে কোনো কিছু ট্রাই করো, তো আমি বলতাম যে অনিশ্চিত জীবনটাই তো অনিশ্চিত।
তো এইখানে আমার অনিশ্চয়তা নিয়ে কী আসে যায়, আমি কালকেই তো মরে যেতে পারি। তার চেয়ে আমি যেটা ভালোবাসি, যে কাজটা আমার ভালো লাগে করতে, সেটা আমি ভালোবেসে করে যাই। অনিশ্চিত সেটা অন্য অন্য ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। অভিনয়ের বাইরে আপনার কিন্তু কাস্টিং ডিরেক্টর হিসেবেও একটা জার্নি আছে। অভিনয় শিল্পী হিসেবে কাস্টিং ডিরেক্টরের কাজটি করা কেমন ছিল? এটাও একটা নতুন অভিজ্ঞতা। ঢাকায় এসে যখন আমি মাস্টার্স শেষ করলাম, ঢাকায় এসে আমি ভাবছিলাম কি করব। শুরুতে এসে আমাকে কে কাজ দেবে, কার কাছে যাব, কি করব না করব আমি বুঝতে পারছিলাম না। কিংবা যাদেরকে আমি চিনি তাদের কাছে গিয়েও তাদের পরামর্শ নিচ্ছিলাম, কিন্তু ফাইনালি কাজটা কোথাও পাওয়া যাচ্ছিল না, যে আমি যে কাজ করব, অ্যাক্টিং করব, সেটা পাচ্ছিলাম না। তো তখন আমার কথা হয় রান আউটের মাহমুদুল হাসান আদনান ভাইয়ের সাথে। তো ওনার সঙ্গে আমি একটা কাজ করেছিলাম ডিপার্টমেন্টে থাকতেই, ওই কাজটার লিঙ্ক আমি ভাইকে পাঠিয়েছিলাম রাজশাহীতে থাকতেই। উনি কাজটা দেখেছিলেন, তখন একটু একটু কথা হয়েছিল যে ভালো লেগেছে এই টাইপ। তারপরে আমি ঢাকায় এসে ওনার সঙ্গে যোগাযোগ করি যে ভাই আমার তো পড়াশোনা শেষ হয়ে গেল, আমি ঢাকায় আসলাম, অভিনয় করতে চাচ্ছি, কি করব বুঝতে পারছি না। তো উনি বলল যে তুমি আমার সাথে কাজ করো। তো হঠাৎ করে কেউ যখন আমাকে বলে ফেললো যে কাজ করার, শুরুতে এই ধরনের একটা অফারই পাওয়া বলতে পারি আমি, যে আমি না করি নাই। আর ওনার সঙ্গে কাজ করা, যেহেতু ওনার সঙ্গে এর আগেও কথা হয়েছে, কাজ করার সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। তো ওখানে কী কাজ করবো ওখানে, তো উনি বললো যে তুমি যেহেতু অভিনয় করবা, তো কাস্টিং ডিরেক্টর এমন একটা পোস্ট যারা সবসময় অভিনেতা অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখতে হয়। তো তুমি যদি এখানে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করো, তুমি বুঝতে পারবা বিভিন্ন ধরনের অভিনেতারা অভিনেত্রীরা কী করে, কীভাবে তাদের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তাদের সাথে যোগাযোগটা থাকবে, হয়তো তোমার কাজে লাগবে। সেই জায়গা থেকে আমি ওখানে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ শুরু করি। তো কাজ শুরু করে আমি প্রায় 1.5 মাসের মতো ওখানে কাজ করি, প্রায় 1.5 মাসের মতো একটা প্রজেক্ট করি ওয়ার্ল্ডকাটের। সৌভাগ্যবশত ওখানকার একটা বিজ্ঞাপনেও আমি কাজ করি লিড কাস্ট হিসেবে। ওখানে 5টা প্রজেক্ট ছিল, সবগুলোর কাস্টিং আমি করেছিলাম। এবং ওইখানে নিজে কাস্ট করলেন? নিজেকে, এই কাজটা আবার ডিরেক্টর নিজে করেছে। তা আমি ওখানে যেভাবে করছিলাম যে বিভিন্ন ধরনের ছবি আমি স্লাইডে দিচ্ছিলাম, ভাইকে দেখাচ্ছিলাম, যে পরে উনি সিলেক্ট করে দিতেন, ওনাকে ডাকো, ওনাকে ডাকো, ওনাকে ডাকো, সবাইকে ডেকে অডিশন নাও, অডিশন নিয়ে তুমি লাস্ট 3টা করে ছবি স্লাইডে বসাবা, 3টা অপশন মূলত। তো আমি বিভিন্ন মানুষের সাথে পরিচিত অপরিচিত যোগাযোগ করেছি। ওই সময়টা প্রথম ঢাকায় এসে আমার এরকম হয়ে গেল, আমার নিজের বলতে কোনো সময় নেই, আমি সব সময় ফোনে কথা বলছি, এত মানুষের সাথে কথা বলতে হচ্ছে, আর 5টা প্রজেক্ট একসাথে করতে হচ্ছে, আর আমি প্রথম কাজ আমার এটা, মানে সবার সাথে যোগাযোগ মেনটেন করার একটা বিশাল বড় দায়িত্ব হয়ে গিয়েছিল তখন। তো সবাইকে ডেকে এনে আমি অডিশন নিচ্ছি, বিভিন্ন চরিত্র বোঝাচ্ছি, গল্প বোঝাচ্ছি, তারপর অডিশন নিচ্ছি। ফাইনালি একটা করে স্লাইড আমি ওখানে দিই, তারপর ওটা নিয়ে পিপিএম হওয়ার পরে পিপিএম মিটিংয়ে যাই। আসলে স্লাইডটা নিয়ে পিপিএম মিটিংয়ে যাওয়ার পরে, তো একটা গল্পে একটা চরিত্র, 3 চরিত্রের একটা গল্প ছিল, একটা চরিত্র ক্লায়েন্টের পছন্দ হয়নি। ক্লায়েন্টের পছন্দ হয় নাই, তখন মিটিংয়ে, আমি তো মিটিংয়ে যাইনি, মিটিংয়ে আদনান ভাই বলেছিল এরকম, যেটা শুনেছি এরকম, যে হঠাৎ করে ওই স্লাইডে আমার ছবিটা ঢুকিয়ে দেয় বলে এই ছেলেটা চলবে, উনি হ্যাঁ একেই তো খুঁজছি। ওইভাবে আসলে আমার ওইখানে কাস্টিংটা পেয়ে যাওয়া। এরপরে কতগুলো কাজে সুযোগ হয়েছে আপনার বিজ্ঞাপনে? একটা বড় কাজ করেছি, সেটা হচ্ছে যে স্বপ্ন জবে বাড়ি, শাহরিয়ার পলক ভাই, যেটা রেগুলারই উনি করেন স্বপ্ন জবে বাড়ির এই প্রজেক্টটা। গত স্বপ্ন জবে বাড়ির আগের প্রজেক্ট আমি করেছিলাম। স্বপ্নের মতো একটি কাজ, কেননা এই গানটা আমরা দীর্ঘ অনেকগুলো বছর ধরে শুনে আসছি। হ্যাঁ, আর ওইবারের ব্যাপারটা মজার হয়েছে কি, আমি তো ঈদ শেষ করে আমিও বাড়ি যাচ্ছিলাম, এবং বাড়ি যাচ্ছিলাম আমি আমার গানটাই দেখতে দেখতে যাচ্ছি, ব্যাপারটা মজার আসলে। এই মজার জার্নিতে তো আপনার পথ চলা বেশ অল্প সময়ে সমৃদ্ধ হয়েছে বলা যায়। আগামীতে নিজেকে কোথায় দেখতে চান? কখনো আসলে নিজেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করি নাই, এর আগেও করিনি, এখনও ওইভাবে যে করছি ব্যাপারটা তা না। আমি আসলে চাচ্ছি যে আমি যে ধরনের সময়ের মুখোমুখি হচ্ছি, সেই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করতে, এবং ভবিষ্যতে আমি যেন একজন ভালো অভিনেতা হতে পারি, এটাই আমার চাওয়া। এবং ওই অভিনেতা হওয়ার পেছনে আমার এই প্রতিনিয়ত যে কাজগুলো আমি করছি, সেগুলোকে মন দিয়ে করা, এবং প্রতিনিয়তই, কারণ আমি যেহেতু অভিনেতা, প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনার এগিয়ে চলার পথটা অনেক সুন্দর হোক, সাবলীল হোক, মসৃণ হোক এবং সমৃদ্ধির হোক। অনেক ভালো থাকবেন। আপনার সাথে আড্ডা দিয়ে ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অনেক ধন্যবাদ। আর
বাংলা ভিশনকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন স্থপতি ফ্র্যাঙ্ক লয়েড রাইটের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তিনিই পেশাদার যিনি কাজের সময় মনেই করেন না যে কাজ করছেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, একটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।